আকাশ যেমন পাখির মতো উঠতে মানুষকে প্রলুব্ধ করেছিল, ঠিক তেমনি সমুদ্রও আহ্বান জানিয়েছিল তার ভয়ঙ্কর নিস্তব্ধ গভীরে প্রবেশ করার। তাই প্রাচীনকাল থেকেই মানুষ স্বপ্ন দেখেছে সমুদ্রের গোপন জগতে প্রবেশ করার এবং তার গভীরতাকে জয় করার। কিন্তু সমস্যা হলো মানুষ জলের নিচে দীর্ঘক্ষণ বাঁচতে পারে না। তাই প্রয়োজন হলো এমন এক যন্ত্র যা দিয়ে সে পাখির মতো আকাশে নয়, মাছের মতো সাগরের গভীরে ভেসে বেড়াতে পারবে। আর এই কল্পনার বাস্তবায়ন হলো আজকের সাবমেরিন, এক আত্মগোপনকারী দানব, অন্ধকার নিস্তব্ধ সমুদ্রের গভীরে যার অবাধ বিচরণ। অবশ্য এর সূচনা হয়েছিল গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কল্পনায় খ্রিস্টপূর্ব 4th শতকে। অ্যারিস্টটল কল্পনা করেছিলেন ডাইভিং বেল নামক এক যন্ত্র যা মানুষকে দীর্ঘ সময় সমুদ্রের নিচে শ্বাস নিতে সাহায্য করবে। যদিও এটি পুরোপুরি সাবমেরিন ছিল না, তথাপি এর মধ্যেই যে ভবিষ্যৎ আবিষ্কারের বীজ নিহিত ছিল তা বলা বাহুল্য। 1500 শতক। মহান শিল্পী ও বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি নিজের খাতায় আঁকলেন এমন এক ডুবোযান যা অজান্তেই শত্রুপক্ষের কাছে পৌঁছে যাবে। শুধু পৌঁছাবে তা নয়, প্রয়োজনে আক্রমণ করতেও সমর্থ হবে। তবে তিনি এই নকশা গোপন রেখেছিলেন, প্রকাশ্যে আনেননি, কারণ তিনি আশঙ্কা করেছিলেন মানুষ একে যুদ্ধের জন্য ভয়ঙ্করভাবে ব্যবহার করতে পারে। এরপর ইংল্যান্ডের গণিতজ্ঞ ও নৌ অফিসার উইলিয়াম বর্ন প্রথমবারের মতো একটি বাস্তব সাবমেরিনের নকশা আঁকলেন। তিনি প্রস্তাব দিলেন এমন এক নৌকা বানানোর যার ভিতরে জল ঢোকানো এবং বের করার মাধ্যমে ভেসে থাকা আর ডোবা নিয়ন্ত্রণ করা যাবে। যদিও বর্ন কখনো তার নকশাকে বাস্তবে রূপ দিতে পারেননি। পরবর্তী সময়ে ইতালির গ্যালিলিও গ্যালিলেই তার বিখ্যাত ডিসকোর্স অন বডিজ ইন ওয়াটার গ্রন্থে ব্যাখ্যা করলেন কেন বস্তু ভেসে থাকে বা ডুবে যায়। এ প্রসঙ্গে তিনি জানালেন তার আসল রহস্য হলো ঘনত্ব। জাহাজের ভেতরে জল ঢুকিয়ে বা বের করে এর ভেসে থাকা নিয়ন্ত্রণ করা সবই সম্ভব। আর এটাই ছিল আধুনিক সাবমেরিনের ব্যালাস্ট ট্যাঙ্ক সিস্টেমের মূল সূত্র। তবে গ্যালিলিওর সময়ে প্রযুক্তি এতটা উন্নত ছিল না যে তিনি বাস্তবে সাবমেরিন বানাতে পারেন। 1700 শতক। এক ডাচ উদ্ভাবক কর্নেলিয়াস ড্রেবল লন্ডনের টেমস নদীতে এক অদ্ভুত নৌকা ভাসালেন, যা কাঠ দিয়ে তৈরি হলেও বাইরের দিকটা ছিল পশুর চামড়া দিয়ে ঢাকা, আর ভেতরে রাখা হয়েছিল বায়ু সংরক্ষণের বিশেষ ব্যবস্থা। লোকেরা প্রথমে ভয় পেয়েছিল, ভেবেছিল নৌকাটি ডুবে যাবে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেটি নদীর তলায় সেঁধিয়ে যায় এবং বেশ কিছুক্ষণ পর আবার ভেসে ওঠে। মানুষ এই প্রথম স্তম্ভিত হয়ে দেখল সত্যিই জলের নিচে থাকা সম্ভব। এরপর কেটে যায় আরো 100 বছর। সমুদ্রপথে যুদ্ধ বাড়তে লাগলো। দরকার হলো এমন এক অস্ত্র যা শত্রুর জাহাজকে গোপনে আক্রমণ করতে পারবে। এই সময়ে আমেরিকার ডেভিড বুসনেল তৈরি করলেন টার্টল নামক এক সাবমেরিন। হ্যাঁ, অনেকটা কচ্ছপের মতো। একজন মাত্র ব্যক্তি তার ভিতরে বসে হাত দিয়ে প্যাডেল ঘুরিয়ে চালাতে পারতেন। 1776 সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে এই টার্টল ব্যবহার করে ব্রিটিশ যুদ্ধ জাহাজ আক্রমণের চেষ্টা করা হয়। যদিও সেই প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি, তবুও ইতিহাসের পাতায় এটি ছিল এক নতুন মাইল ফলক। 1800 শতক। আমেরিকান প্রকৌশলী রবার্ট ফুলটন ফরাসি সম্রাট নেপোলিয়নের অনুপ্রেরণায় তৈরি করলেন নটিলাস। লোহায় বানানো এই ডুবোজাহাজ দাঁড় ও পালের সাহায্যে চালানো হতো। ভেতরে বাতাস সংরক্ষণের জন্য ছিল বিশেষ ট্যাঙ্ক। অনেকের মতে এই রবার্ট ফুলটনই ছিলেন আধুনিক সাবমেরিনের জনক। 19 শতক। সাবমেরিন পেল সম্পূর্ণ ধাতব দেহ, শক্তিশালী ইঞ্জিন, এমনকি টর্পেডো। ইতিমধ্যে ফরাসি লেখক জুল ভার্ন তার বিখ্যাত উপন্যাস 20,000 লিগস আন্ডার দ্য সিতে কল্পনা করলেন এক বিশাল আকার আধুনিক সাবমেরিন, যার নাম নটিলাস। তার এই কল্পনা আরো অনুপ্রাণিত করল সমকালীন বিজ্ঞানীদের। 1863 আমেরিকার গৃহযুদ্ধে ব্যবহৃত হল
CSS হুনলে। এই CSS হুনলে প্রথম সফলভাবে শত্রুর জাহাজ ডুবিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিস্ফোরণে সে নিজেও ধ্বংস হয়ে যায়। এরপর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ডুবোজাহাজের ইতিহাস সম্পূর্ণ বদলে দেয়। জার্মানির ইউবোট সারা পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে দেয়। নীরবে সমুদ্রের নিচে লুকিয়ে থেকে গুপ্ত ঘাতকের মতো হঠাৎ হঠাৎ শত্রুর জাহাজে আক্রমণ চালায়। ফলে সাবমেরিন হয়ে ওঠে এক ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র, যা একাধারে অপ্রতিরোধ্য এবং অদৃশ্য। 1954 আমেরিকা তৈরি করল পৃথিবীর প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন USS নটিলাস। এটি জ্বালানি শেষ না করেই বছরের পর বছর সমুদ্রের নিচে ভেসে থাকতে পারে। আর আজকের দিনে সাবমেরিন শুধু যুদ্ধাস্ত্র নয়, গবেষণা, সমুদ্রের অজানা রহস্যের উন্মোচনে, এমনকি উদ্ধার কার্যে ব্যবহৃত অন্যতম শক্তিশালী এক অস্ত্র। সুতরাং এক আশ্চর্য যাত্রা, কল্পনা থেকে তত্ত্ব আর তত্ত্ব থেকে বাস্তব। তো আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আপনি যদি কৌতূহলী হয়ে থাকেন এবং এই ধরনের গল্প শুনতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।